নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আজকের এই ঐতিহাসিক দিনে সবাইকে বলি জয় শ্রীরাম। শতাব্দীর সাধনা রাম মন্দির স্থাপনা। ভারতবর্ষের ইতিহাসে বিগত 70-80 বছরের ইতিহাসে 3টে তারিখকে আমরা গুরুত্ব দেব, অন্তত আমি দিই। আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে অনেকেই সহমত হবেন। এক অদৃষ্টের সঙ্গে অভিসার যেদিন হয়েছিল 15ই অগস্ট 1947, 26শে জানুয়ারি 1950 যেদিনকে ভারতবর্ষের সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়, এবং 22শে জানুয়ারি 2024 যেদিন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের মন্দির বিশ্ববাসীর জন্য উৎসর্গ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরেছিলেন তখন দীপাবলি হয়েছিল। 22শে জানুয়ারিও দেশ জুড়ে দীপাবলি হবে, তেমন ইঙ্গিত তো আমরা পাচ্ছি। প্রথম কথা হলো, শতাব্দীর সাধনা রাম মন্দির স্থাপনা, এই ইতিহাসকে যদি কেউ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে তিনি সচেতনভাবে করছেন, রাম মন্দির আন্দোলনকে গুরুত্ব দিতে চাইছেন না। শুধু ভারতবর্ষে কেন, মরিশাসে অর্থ দিবস ছুটি, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে সরাসরি সম্প্রচার, আইফেল টাওয়ার সেজে উঠেছে আলোকমালায়, আমেরিকার বিভিন্ন শহরে সনাতনীরা গাড়ির মিছিল করে বলছেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক ভণ্ড সেকুলারদের এই জয় শ্রীরাম নারা শুনতে ভালো লাগছে না। তারা মনে করেন ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তাদের ধর্মবিশ্বাস, তাদের আশ্বাস বিশ্বাসের বিষয়টাকে চিরকাল অবদমিত করে রাখবে। তারা অবদমিত করে রাখলে পরেই এইসব সকল সেকুলার পন্থীরা মনে করেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, কিন্তু তার হবার নয়। ভারতবর্ষ আবহমান কাল ধরে ধর্মনিরপেক্ষ, অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। তার একমাত্র কারণ ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বীরাই সংখ্যাগরিষ্ঠ। নিজ ধর্মে প্রীতি, সনাতন ধর্মে স্থিতি, পরধর্মে সম্প্রীতি, এই বার্তাটা যুগ যুগ ধরে ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। আবার বললাম, সনাতন ধর্মাবলম্বীরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ বলেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ। অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও হবে। 1989 সালে হিমাচল প্রদেশের পালানপুরে বিজেপির কর্মসমিতির বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদ যে রাম জন্মভূমি পুনরুদ্ধারের ডাক দিয়েছিল তাকে সমর্থনের সিদ্ধান্ত হয়। তারপর থেকে 35টা বসন্ত পেরিয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অগাস্ট মাসে 2020, স্বাধীনতা প্রাপ্তির মাস, আর আনুষ্ঠানিক উদ্বোধন সংবিধান গ্রহণের মাসে। কি অদ্ভুত মিল দেখুন। তাহলে বিজেপির কাছে রাম মন্দিরের বিষয়টা ভীষণই গুরুত্বপূর্ণ, তার সুফল তারা পেয়েছে। 84 সালে প্রবল ইন্দিরা হাওয়ায় বিজেপি 2টো আসন পায়। 89 সালে সেটা 85-তে গিয়ে দাঁড়ায়। তারপর বিজেপিকে আর ফিরে তাকাতে হয়নি। 1999-তে বিজেপি 182টা আসন এককভাবে পেয়েছিল। অটলজির নেতৃত্বে এনডিএ গঠন হয়। 2004-এ তাদের আসন সংখ্যা কমে দাঁড়ায় 137, 2009 116, 2014 282, 2019 303। 38% বেশি মানুষ বিজেপিকে সমর্থন করেছে, এবং 222টা এমন লোকসভা কেন্দ্র আছে যেখানে বিজেপি জিতেছে 50% অধিক ভোট পেয়ে। তাই রাম মন্দির আন্দোলনকে ঘিরে উন্মাদনা, আবেগ, করসেবকদের মৃত্যু বিজেপিকে অবশ্যই রাজনৈতিক রসদ জুগিয়েছে। এখন রাম মন্দির
নির্মাণ হয়েছে। আমার মনে হয় 303টে আসনের থেকে একটা আসন কম পেলেও বিজেপির নৈতিক পরাজয় হবে। ভারতবর্ষের ইলেকশনের ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল অতীতে 1971 সালে পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ গঠন, ইন্দিরাজির উদ্যোগ, নিক্সন কিসিঙ্গারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ এই বঙ্গোপসাগরে 7 ফ্লিট পাঠানোর হুমকিকে অগ্রাহ্য করে ইন্দিরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি দাঁড়িয়েছিলেন, পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছিল। ইন্দিরার রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট এবং অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত সংসদে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। 84 সালে ইন্দিরাজির নিধনের পর যে সহানুভূতির হাওয়া উঠেছিল তাতে ভর করে রাজীব গান্ধী 400-র উপরে আসন পেয়েছিলেন। পণ্ডিত নেহরুও তার হেড এসে এইরকম পারফরমেন্স কংগ্রেসের জন্য করতে পারেননি। এবার আসুন 2024, রাম মন্দিরকে নিয়ে যে আবেগের বিস্ফোরণ, সেই আবেগের বিস্ফোরণে বিজেপি অতীতের সব রেকর্ড ম্লান করে দিতে পারে। অনেকে বলছেন এই রাম মন্দিরের আবেগ শুধুমাত্র আর্চাবর্তে, ভুল ভাবছেন। পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতে, এমনকি বিন্ধ্য পর্বতের দক্ষিণেও এই রাম মন্দিরের থেকে কেন্দ্র করে যে আবেগ, সেই আবেগের বিস্ফোরণ হবে। ইতিমধ্যেই দক্ষিণ ভারত থেকে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী অযোধ্যায় এসেছেন, এটা অনস্বীকার্য। এবং নরেন্দ্র মোদী বিন্ধ্য পর্বতের দক্ষিণে পদ্ম ফুল ফোটাতে মরিয়া, তাই জানুয়ারি মাসের মধ্যে তিনি দুবার দক্ষিণ ভারত সফর করলেন, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, আবার তামিলনাড়ু। রামানাথপুরমে গেলেন, স্নান করলেন। রামানাথপুরম, রামেশ্বরের সঙ্গে অযোধ্যার যোগসূত্র স্থাপন, কাশী বেনারস সঙ্গম, বেনারস হিন্দু ইউনিভার্সিটি ফ্যাসিলিটেটরের কাজ করছেন। এবং নরেন্দ্র মোদীর এই সাউদার্ন স্টেটসের আউটরিচ কিন্তু সেখানকার আঞ্চলিক দলগুলোকে কিন্তু উদ্বিগ্ন করে তুলেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং নরেন্দ্র মোদী যদি শেষ পর্যন্ত রামানাথপুরম থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, যার সম্ভাবনা প্রবল, বিন্ধ্য পর্বতের দক্ষিণেও গেরুয়া ঝড় উঠবে। উত্তর ভারতে যদি গেরুয়া সুনামি হয়, দক্ষিণ ভারতেও গেরুয়া ঝড় উঠবে। অনেকে বলছেন না যে রাম মন্দির নির্মাণ করে কি হবে, রুটি কাপড়া মাকানই তো আসল কথা। রুটি কাপড়া মাকান সবার দরকার, কিন্তু রাম মন্দিরকে কেন্দ্র করে একদা প্রায় ঘুমন্ত নগরী অযোধ্যা এখন ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে পরিণত হয়েছে, সেটাও তো স্বীকার করতে হবে। নতুন বিমানবন্দর, নতুন রেল স্টেশন, পরিকাঠামোয় অভূতপূর্ব উন্নতি অযোধ্যা সহ সংলগ্ন অঞ্চলের অর্থনীতির ভোল বদলে দেবে। এবং অনেক বড় বড় হোটেল গোষ্ঠী এখন অযোধ্যায় 5 তারা 7 তারা হোটেল বানানোর পরিকল্পনা করছে। আস্থা বিশ্বাসের প্রতীক মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, হিন্দু জাতীয়তাবাদের আত্মপ্রকাশ হবে, অনস্বীকার্য। এবং একই সঙ্গে মানুষের রুটি রুজির ঠিকানাও দিয়ে দেবে অযোধ্যার রাম মন্দির। তাকে ঘিরে যে উন্নয়নের মহাযজ্ঞ, সেই উন্নয়নের মহাযজ্ঞ কিন্তু বিন্দু বিন্দু করে চুইয়ে চুইয়ে পড়বে সমাজের প্রান্তেও, অস্বীকার করা যাবে না। তাই অর্থনৈতিক পুনরুজ্জীবন, বিশ্বের মানচিত্রে ভারতের যে ক্রমবর্ধমান উপস্থিতি নজরে পড়ছে, আরো জোরদার হবে এবং ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন হিসেবে অযোধ্যার স্বীকৃতি হবে। অস্বীকার করতে পারেন? অনেকেই মিটিং মিছিল করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রোববার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন, অনেক কথা লিখেছেন। আমি অভিষেককে বলবো, ও বয়সে নবীন, রাম মন্দির মানে বাবরি যখন ভাঙে তখন ওর বয়স বড়জোর 5, যদিও
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অভিষেক 2 বছর থেকে রাজনীতি করছে। যাই হোক, এক্স হ্যান্ডেলে অভিষেক যে পোস্টটা করেছেন, আমার মনে হয় এই ধরনের পোস্ট করার আগে অভিষেকের উচিত ইতিহাস ভালো করে জানা। যদি না জানেন, দলের বর্ষিয়ান কারুর কাছ থেকে ইতিহাস জানুন না, বা মনে করলে কাউকে বলুন বা আইপ্যাককে বলুন আপনার পরামর্শদাতা আপনার জন্য ইতিহাসের একজন গৃহশিক্ষক নিযুক্ত করে দেবেন। আবার আমি সাজেস্ট করব অভিষেককে আপনাদের পছন্দের লেখক রামচন্দ্র গুহর ইন্ডিয়া আফটার গান্ধী বইটা পড়ুন, ভাল লাগবে। ইতিহাস ওই ইন্ডিয়া আফটার গান্ধীতে কি হয়েছিল ভারতবর্ষে জানতে পারবেন। ধর্মনিরপেক্ষতার প্রশ্নের মুখে বলে যারা রাজপথকে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলবেন, তাদেরকে একটা কথা বলি, ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের মানুষের ভিতরেই আছে, নতুন করে তাকে এক্সার্ট করার কোনো প্রয়োজন নেই। 1964 সালের 27 মে পণ্ডিত নেহরু মারা গেলেন। গ্র্যান্ডভিল অস্টিন সংবিধান বিশেষজ্ঞ, পড়াশোনা করছেন ভারতে, তিনি নেহরুর বাসভবনের সামনে গেলেন, দেখলেন প্রচুর মানুষ, চোখে জল, কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, সুশৃঙ্খল ভিড়। এমন সময় একটা গাড়ি করে নামলেন স্যার সৈয়দ মেহমুদ। লন্ডনে নেহরুজির সঙ্গে দীর্ঘক্ষণ কাটিয়েছেন, দীর্ঘ সময় একসঙ্গে বোধহয় পড়াশোনা আন্দোলনও করেছেন, আজন্ম কংগ্রেসী। তাকে দেখে তার হাত ধরে তাকে নিয়ে গেলেন পণ্ডিত নেহরুর মরদেহ যেখানে শায়িত আছে সেখানে। কে নিয়ে গেলেন হাত ধরে? পিছিয়ে পড়া শ্রেণীর জগজীবন রাম। তাহলে একজন বর্ণ হিন্দুর বাড়িতে একজন মুসলমান সহনাগরিককে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ জগজীবন রাম। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষ চিরকাল আছে, চিরকাল থাকবে। ঘোষালের ত্রিকথা বলে প্রমথ চৌধুরীর একটা প্রবন্ধ আছে, তাতে প্রমথ চৌধুরী একটা উপদেশই বলতে পারেন দিয়েছিলেন, ঘোষাল তুমি কম কথা বলার আর্ট শেখো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার এয়ার অ্যাপারেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো প্রমথ চৌধুরীর এই প্রবন্ধটি পড়তে। সকাল সকাল একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেলাম আমার খুব প্রিয় একজন মানুষের কাছ থেকে, দিল্লিতেই থাকেন কিন্তু বাংলার রাজনীতি সম্পর্কে ভয়ঙ্কর রকম ওয়াকিবহাল, এবং তিনি যে বিজেপির সমর্থক এটা তার অতি বড় শত্রুও বলবেন না। আমি জাস্ট মোবাইল থেকে তার হোয়াটসঅ্যাপটা পড়ে শোনাচ্ছি। আসলে হোয়াটসঅ্যাপ বলতে কি, মানে কজনের কথা তিনি উদ্ধৃত করেছেন যারা বিশ্ববরেণ্য মানুষ, তারা কি বলছেন শুনুন একবার। লিও টলস্টয়, Hinduism and Hindus will one day rule this world because it is a mixture of knowledge and wisdom. Bernard Shaw, one day this world will accept Hinduism. Refusing to accept the true name of Hinduism will only make one aspect its principles. Western nations will surely one day convert to Hinduism. The religion of the learned is equal to that of Hinduism. Albert Einstein does what the Jews cannot do. He did it with knowledge and energy, but only Hinduism has the power to lead to peace. Bertrand Russell. I read about Hinduism. I feel that this is the religion of mankind all over the world. Hinduism spread throughout Europe. Many scholars studying Hinduism will appear in Europe. One day, the situation will develop where only Hindus will lead the world. Bertrand Russell. কি বলবেন?
এইসব জগৎ বিখ্যাত বিজ্ঞানী, মনীষী, দার্শনিক, চিন্তানায়কদের এই বক্তব্যকে কিভাবে দেখবেন? মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের রাম মন্দির উদ্বোধনের দিন ভারতবর্ষ এক নতুন পথের যাত্রা শুরু করল। সত্যি 22শে জানুয়ারি 2024 আমাদের কাছে রেড লেটার ডে।